কয়েক দশক ধরে চলা ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত নৈতিক ও রাজনৈতিকভাবে পুরোপুরি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী বক্তব্যে এই কথা জানান তিনি। এছাড়া জাতিসংঘকে শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন মহাসচিব। এদিকে গাজায় যুদ্ধবিরতির উদ্যোগ বানচালের লক্ষ্যে কাতারের উপর ইসরায়েল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। গাজায় যুদ্ধবিরতির সব ধরনের চেষ্টা বানচালের লক্ষ্যে তেল আভিভ এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন আল থানি। প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া রাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সহিংসতার মাধ্যমে কোনো সংকটই সমাধানের মুখ দেখবে না। গাজাকে ধ্বংস করে দিতে ইসরায়েলি অপচেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান কাতারের আমির। وما المفاوضات عنده إلا مواصلة للحرب بطرق أخرى ووسيلة لتضليل الرأي العام الإسرائيلي। এদিকে বিশ্বের যেসব দেশ এখনো প্যালেস্টাইনকে স্বীকৃতি দেয়নি তাদেরকে আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে এরদোয়ান বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী গাজায় চলমান মানবিক সংকট এবং গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার হওয়া জরুরি। যুদ্ধবিরতির পর গাজার পুনর্গঠন প্রচেষ্টায় অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতিও দিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট। তিনি বলেন, নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে কখনোই প্যালেস্টিনিয়ানদের দূরে ঠেলে দেয়নি তুর্কি। Gazze'de bir savaş yoktur. Gazze'de iki taraftan söz edilemez। জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রগুলোকে প্যালেস্টাইন প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেন, প্যালেস্টিনিয়ানদের বাস্তুচ্যুত না করে গাজা পুনর্গঠন এবং সেখানকার মানবিক সংকট মোকাবেলায় সবার অগ্রাধিকার হওয়া উচিত। আরব ইসরায়েল সংঘাতকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী এবং রক্তক্ষয়ী সংঘাত দাবি করে আবদুল্লাহ বলেন, অপেক্ষার সময় ফুরিয়ে এসেছে। গণতান্ত্রিক দেশগুলোকে প্যালেস্টাইনের পক্ষ নেওয়ার সময় হয়েছে বলেও জানান জর্ডানের রাজা। The attacks of October 7 on Israeli civilians. এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা অভিযোগ করেন, গাজায় ক্ষুধাকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। তিনি বলেন, হামাসের সন্ত্রাসী হামলাকে কোনো দিক থেকে ন্যায্যতা দেয়া যায় না। তবে হামাসের হামলার প্রতিক্রিয়ায় তেল আভিভের হত্যাযোগ্য সমর্থনযোগ্য নয় বলেও জানান ব্রাজিলের প্রেসিডেন্ট। অন্যদিকে জাতিসংঘকে শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কখনো হাল ছাড়বেন না। Impunity is the mother of chaos and it has spawned some of the most atrocious conflicts of our times. উদ্বোধনী বক্তব্যে গুতেরেস গাজার পরিস্থিতি, সুদান ও ইউক্রেনে চলমান যুদ্ধের পাশাপাশি সোমালিয়া, হেইতি ও মিয়ানমারে চলমান অস্থিতিশীলতা নিয়েও কথা বলেন। এ সময় তিনি আরও ন্যায়ভিত্তিক বিশ্ব অর্থনীতি, উন্নয়নের জন্য তহবিল বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নতুন করে প্রতিশ্রুতি দিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান। Civilians are being slaughtered, starved and silenced. Women and girls face unspeakable violence. There is no military solution. I urge all parties, including those in this hall, end the external support that is fueling this bloodshed. ইসরায়েল প্যালেস্টাইন সংকট সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে এগোতে ব্যর্থ হলে এই সংকট চিরস্থায়ী হওয়ার ঝুঁকি সৃষ্টি করবে বলেও জানান জাতিসংঘ মহাসচিব। গুতেরেস বলেন, কয়েক দশক ধরে চলা এই সংঘাত এখন নৈতিক, আইনি ও রাজনৈতিকভাবে পুরোপুরি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। Sustainable Middle East peace, a two-state solution, as so eloquently reaffirmed yesterday. গাজা যুদ্ধ বন্ধে শক্তিধর মুসলিম দেশগুলোর সঙ্গে সফল আলোচনা হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তর ছেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের ওই কথা জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, পরবর্তীতে এই বিষয়ে ইসরায়েলের সাথে আলোচনা হবে। এদিন জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে কাতার, তুর্কি, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইজিপ্ট, ইউনাইটেড আরব আমিরাত এবং সৌদি আরবের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে অবরুদ্ধ উপত্যকায় শান্তি ফেরাতে বৈঠকে বসেন প্রেসিডেন্ট।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ঠিক আগেই ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এরপর অধিবেশন ভাষণে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একই ধরনের ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত সংস্থাটির ১৯৩টি সদস্যের মাঝে প্রায় ১৫০টি দেশ নিপীড়িত ও নির্যাতিত প্যালেস্টাইনের মানুষের প্রতি সংহতি জানিয়েছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫টি সদস্যের মাঝে আমেরিকা ছাড়া সবার দ্ব্যর্থহীন সমর্থনও পেয়েছে তারা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, জাতিসংঘ থেকে এভাবে একের পর এক রাষ্ট্র হিসাবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ভালো চোখে দেখছে না ওয়াশিংটন। But it will prolong this tragic war in Gaza, and it will prolong the suffering. Hamas stands emboldened today after that conference. তাই তো মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে একতরফাভাবে বিবৃতির সমালোচনা করেছেন আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ালস। বলেছেন, এতে হামাস উৎসাহিত হবে, শান্তি চুক্তির প্রচেষ্টা ব্যাহত হবে। প্রায় একই ধরনের কথা বলেছেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। ফক্স নিউজের সাথে এক প্রশ্নের জবাবে এভাবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করলেন রুবিও। জানালেন, প্রকৃতপক্ষে এই ধরনের উদ্যোগের খুব একটা মূল্য নেই যদি না তাতে উভয় পক্ষ সম্মত হয়। এ সময় তিনি আরও জানান, জিম্মি মুক্তির চুক্তি নিয়ে হামাসের কাছ থেকে কোনো চিঠি পায়নি ওয়াশিংটন। অন্যদিকে সংস্থাটিতে ইসরায়েলের রাষ্ট্রদূত গণমাধ্যমকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান পুরোপুরি বাস্তবতা বিবর্জিত। তিনি জাতিসংঘের কার্যক্রমকে নাট্যশালার সাথেও তুলনা করেছেন। এরকম আশা নিরাশার দোলাচলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, গাজা যুদ্ধ বন্ধে বিশ্বের শক্তিধর মুসলিম দেশগুলোর সঙ্গে সফল আলোচনা হয়েছে। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তর ছেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের ওই কথা জানান তিনি। বলেন, পরবর্তীতে এই বিষয়ে ইসরায়েলের সাথেও আলোচনা হবে। It was a very successful meeting with all of the big players, except for Israel, but that's going to be next, and I think we can work something out on Gaza. এদিন জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে কাতার, তুর্কি, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইজিপ্ট, ইউনাইটেড আরব আমিরাত এবং সৌদি আরবের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে অবরুদ্ধ উপত্যকায় শান্তি ফেরাতে বৈঠকে বসেন প্রেসিডেন্ট। রামাল্লা ওয়েস্ট ব্যাংক তথা প্যালেস্টাইনের স্বীকৃত প্রশাসনিক রাজধানী। এখান থেকেই পরিচালিত হয় প্যালেস্টাইন কর্তৃপক্ষের যাবতীয় কাজকর্ম। অধিকৃত ওয়েস্ট ব্যাংকে দখলদার ইসরায়েলের আগ্রাসন চালু থাকলেও সেখানকার বাসিন্দারা কিছুটা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন। প্যালেস্টাইনকে পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি রামাল্লা, হেব্রন, ইস্ট জেরুজালেম এবং জেনিন সহ বিভিন্ন শহরে কিছুটা উৎসবের আমেজ এনে দিয়েছে। ওয়েস্ট ব্যাংকের বাসিন্দারা প্যালেস্টাইনের স্বীকৃতিকে সাদরে গ্রহণ করেছেন। তারা মনে করছেন, এই স্বীকৃতি প্যালেস্টাইন জুড়ে মুক্তির আনন্দ এনে দিতে সহায়তা করবে। সংঘাত পরিহার করে ইসরায়েলের মুক্তমনা ও নীতিবান মানুষদের আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানান ওয়েস্ট ব্যাংকের হেব্রন শহরের বাসিন্দা শিক্ষাবিদ আসাদ আওয়েই। আমাদের প্রেসিডেন্ট তার ভাষণে স্পষ্ট করেছেন যে যুদ্ধ ও রক্তপাতের বিকল্প আছে। আমি বিশ্বাস করি ইসরায়েলেও এমন যুক্তিবাদী মানুষ আছে। তারা আলোচনায় ফিরবে এবং অন্যের ওপর শ্রেষ্ঠত্বের অনুভূতিমূলক সহিংসতার চক্র ভাঙবে, কারণ এটি ধ্বংসযজ্ঞ ও গণহত্যামূলক নীতি, যা আমাদের অঞ্চল সহ গোটা বিশ্বের শান্তি ও সুরক্ষার জন্য হুমকি। তবে তাদের মতে শুধু মুখের কথাই নয়, কার্যকর প্যালেস্টাইন রাষ্ট্র গঠনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করলেই কেবল প্যালেস্টিনিয়ানদের অধিকার ও মর্যাদা রক্ষা হবে। কেননা ইসরায়েল অনেক আগ্রাসী এবং অহংকারী হয়ে গেছে, তাদেরকে থামাতে হবে। প্রথমত স্বীকৃতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, কারণ আমরা একটি দখলি জাতিতে পরিণত হয়েছি। আমরা চাই এই স্বীকৃতি কথায় নয়, কাজে পরিণত হোক। গণহত্যা বন্ধ হোক, অনাহার অবরোধ বন্ধ হোক। স্বীকৃতি অনেক দেরি হয়ে গেছে। এটি যদি আরো 5 দশক শুধু আলোচনায় থেকে যায় তাহলে কোনো লাভ হবে না। ইসরায়েল আগ্রাসী এবং অহংকারী রাষ্ট্রে পরিণত হয়েছে। তারা সিরিয়া, ইরাক, ইরান এমনকি কাতারেও হামলা করেছে। ওয়েস্ট ব্যাংকেও ইসরায়েলি বসতি নির্মাণের ফলে অনেকে বাস্তুচ্যুতির শিকার হয়েছে, যাদের আশ্রয় মিলেছে শরণার্থী শিবিরে। ওয়েস্ট ব্যাংকের উত্তর প্রান্তের জেনিন শরণার্থী শিবির তেমনই একটি। এই শিবিরের শরণার্থীরাও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। দেরিতে হলেও পশ্চিমা দেশগুলোর স্বীকৃতিকে তারা স্বাগত জানিয়েছেন।
আমরা জেনিন শিবিরের বাস্তুচ্যুতির শিকার পরিবারের তৃতীয় প্রজন্ম। জাতিসংঘে বিভিন্ন দেশের স্বীকৃতিকে স্বাগত জানাই। জেরুজালেমকে রাজধানী করে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা আমাদের অধিকার। এটি মিথ্যার ওপর সত্যের বিজয়। যদিও এই স্বীকৃতি অনেক দেরিতে এসেছে, তবে কখনো না হওয়ার চেয়ে এটা ভালো। ওয়েস্ট ব্যাংকের বাসিন্দাদের মতো একটি রাতও নিশ্চিন্তে ঘুমাতে পারেন না গাজার বাসিন্দারা। প্রতিনিয়ত সেখানে চলছে ইসরায়েলি বোমার ধ্বংসযজ্ঞ ও দুর্ভিক্ষের ভয়াবহতা। এ কারণে তাদের প্রতিক্রিয়ায় যতটা না উচ্ছ্বাস, তার চেয়ে বেশি আতঙ্ক এবং ক্ষোভ। রাষ্ট্র স্বীকৃতির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বাস্তুচ্যুত আবু মাহরান সালাম। এখন পর্যন্ত জাতিসংঘের 40টি সভার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। আমরা গাজার বাসিন্দারা কিভাবে বসবাস করছি সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এই স্বীকৃতি কাজের নয়। আমাদের একমাত্র আশা, আল্লাহ এখন যুদ্ধ বন্ধ করবেন। বাস্তুচ্যুত রাহি আবুদাফের প্রত্যাশা, প্রকৃতই একটি প্যালেস্টাইন রাষ্ট্র গড়ে উঠবে, যেখানে তারা মর্যাদার সাথে বাস করতে পারবে। পুরো বিশ্ব বলে আসছে ইহুদিদের অস্তিত্বের অধিকার আছে, কিন্তু এই ভূমির মালিক আমরা, আমাদেরও অধিকার আছে। তারা 1967 সালের সীমানা স্বীকার করেছিল, কিন্তু তারা তা লঙ্ঘন করে আমাদের উপর যুদ্ধ ও দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছে। রাশিয়ার দখলে নেওয়া অঞ্চলগুলো নেটো এবং ইইউ এর সহায়তায় ইউক্রেন ফিরে পেতে পারে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রুথ সোশ্যাল এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, নেটোর দেশগুলোর আকাশসীমায় রাশিয়ার বিমান প্রবেশ করলে তা গুলি করে ভূপাতিত করা উচিত। তিনি আরও জানান, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে বলার জন্য হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে ফোন আলাপের পরিকল্পনা করছেন তিনি। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারা। এ সময় ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, নেটোর কোনো সদস্য রাষ্ট্রের আকাশসীমায় রাশিয়ার বিমান ঢুকে পড়লে তা ভূপাতিত করা উচিত বলে মনে করেন কিনা। Do you think that NATO countries should shoot down Russian aircraft if they enter their airspace? Yes, I do. আরেক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধের জন্য নেটো দেশগুলোর উপর চাপ অব্যাহত রেখেছেন তিনি। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে কথা বলার পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। Well, he's a friend of mine. I have not spoken to him, but I have a feeling if I did, he might stop, and I think I'll be doing that. প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়ছে। দেশটির বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেন খুব ভালো করছে বলেও প্রশংসা করেন তিনি। Well, the biggest progress is that the Russian economy is terrible right now. It's, as you know, it's crashing, and that, frankly, Ukraine is doing a very good job of stopping this very large army. এ সময় ভলোদিমির জেলেনস্কি যুদ্ধে তাদের সাম্প্রতিক অগ্রগতির কথা তুলে ধরেন। On the battlefield we have good news. Of course we want to stop the war, and with your help first of all, and it's good that our soldiers occupied 360 kilometers. রাশিয়ার বিরুদ্ধে মিত্র দেশগুলোর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান তিনি। President Trump has asked for. Yeah, President Trump is absolutely right. We're on it. We have reduced already massively the gas supply from Russia. Completely gotten out of Russian coal and massively also reduced. এছাড়া ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাদের আলোচনায়ও প্রাধান্য পায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। উর্সুলা বলেন, ইউরোপের দেশগুলো এরই মধ্যে রাশিয়ার জ্বালানির ব্যবহার ব্যাপক হারে কমিয়ে দিয়েছে, তবে এখনো রুশ তেল ইউরোপে আসছে। We want to put tariffs on oil supplies that are still coming to the European Union. So we are really getting, after the last bits of oil and gas coming from Russia to the European Union, we want to get rid of it. দ্বিপাক্ষিক বৈঠকে ট্রাম্প জাতিসংঘের ভাষণে করা মন্তব্যের পুনর্ব্যক্ত করে বলেন, জাতিসংঘ তার সম্ভাবনাকে কখনো কাজে লাগাতে পারেনি। এ সময় বিশ্বের কিছু জটিলতম সংঘাত নিরসনে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। By the UN. The UN has tremendous potential. Tremendous potential. It's going to hopefully put out the wars themselves. I mean, someday it's going to do what I've been doing. এসব বৈঠকের পর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার তীব্র সমালোচনা করেন ট্রাম্প। প্রেসিডেন্ট বলেন, আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার দখল করা সব অঞ্চল ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটোর সমর্থনে ইউক্রেন পুনরুদ্ধার করতে পারে বলে মনে করেন তিনি। এর আগে ট্রাম্প বলে আসছিলেন, এই যুদ্ধ শেষ করতে উভয় দেশকেই নিজেদের জমি ছেড়ে দিতে হবে।
আকাশে সন্দেহজনক ড্রোন দেখা যাওয়ায় ডেনমার্ক ও নরওয়ের দুটি এয়ারপোর্টে বিমান ওঠানামা সাময়িক বন্ধ রাখার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে ডেনমার্কের কোপেনহেগেন এবং নরওয়ের অসলো এয়ারপোর্টের উপর উঠতে দেখা যায় ড্রোনগুলো। এদিন স্থানীয় সময় রাত 10:30টার কিছু পরে কোপেনহেগেন এয়ারপোর্টের উপর দিয়ে অন্তত 4টি ড্রোন উঠতে দেখা যায়। ড্রোনগুলো নজরে আসার সাথে সাথে নিরাপত্তার স্বার্থে সব ধরনের বিমানের ওঠানামা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় অন্তত 15টি ফ্লাইটকে অবতরণ করতে না দিয়ে অন্যত্র পাঠিয়ে দেয়া হয়। পুলিশ জানায় এই ড্রোনগুলোর আকার সাধারণ ড্রোনের চেয়ে বড় ছিল এবং বারবার একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে এয়ারপোর্টের ওপর দিয়ে ওড়াউড়ি করছিল। কোপেনহেগেন পুলিশের সিনিয়র ইন্সপেক্টর ইয়েন্স ইয়েসপারসন জানান, তাদের ধারণা এর পেছনে দক্ষ ও প্রশিক্ষিত ড্রোন পরিচালনাকারীদের হাত রয়েছে। যেভাবে ড্রোনগুলো ওড়ানো হচ্ছিল তা দেখে মনে হচ্ছিল যারা ওগুলো ওড়াচ্ছিল তারা এই কাজে খুবই দক্ষ ও প্রশিক্ষিত। তবে আমরা মনে করি কারো ক্ষতির উদ্দেশ্যে ওই ড্রোনগুলো ওড়ানো হয়নি, বরং নিজেদের সক্ষমতা জাহির করার উদ্দেশ্যে এই কাজ করেছে তারা। তবে বিমানবন্দর এলাকায় যে কোনো ধরনের ড্রোন ওড়ানো যথেষ্ট ঝুঁকিপূর্ণ কাজ উল্লেখ করে এর সাথে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানান তিনি। তবে এই ঘটনার সাথে রাশিয়া জড়িত থাকতে পারে এমন সম্ভাবনা নাকচ করছেন না ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন। সোমবার সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনাকে তার দেশের জরুরি অবকাঠামোর উপর গুরুতর হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই ঘটনার সাথে রাশিয়ার সংশ্লিষ্টতার সম্ভাবনা কোনোভাবেই নাকচ করছি না আমি। আমরা পোল্যান্ডের আকাশসীমার লঙ্ঘনের ঘটনা দেখেছি, রোমানিয়া, এস্তোনিয়াতেও দেখেছি। ইউরোপের বিমানবন্দরগুলোতে হ্যাকারদের হামলার ঘটনাও ঘটেছে। আর এখন ডেনমার্কের আকাশের ড্রোন। আমি এই বিষয়ে এখনই আর বেশি কিছু বলবো না। এদিকে এদিন অসলোর স্থানীয় সময় রাত 12টার দিকে অসলো এয়ারপোর্টের আকাশসীমায় অজ্ঞাত ড্রোনের উপস্থিতি নজরে আসে। এর পরপরই অসলোগামী সব ফ্লাইট আশপাশের বেশ কয়েকটি এয়ারপোর্টে পাঠিয়ে দেয়া হয়। এই ঘটনার পর দুটি বিমানবন্দরই সাময়িক বন্ধ রাখা হয়। তবে ঘণ্টাখানেক বন্ধ থাকার পর আবারও পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। তবে এসব ঘটনার সাথে মস্কোর কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে ক্রেমলিন। সোমবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যদি কেউ আমাদের বিরুদ্ধে লাগাতার এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করতেই থাকে তবে তা আমলে নেয়ার মতো কিছু না। আমরা প্রায় এই ধরনের ভিত্তিহীন অভিযোগ শুনি। দায়িত্বজ্ঞান সম্পন্ন কোনো পক্ষ এই ধরনের উদ্ভট অভিযোগ করতে পারে না। ফিলিপিন্সের উত্তরাঞ্চলে আঘাত এনেছে বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন রাগাসা। কর্তৃপক্ষ জানায়, সোমবারের টাইফুনে দেশটির কাগায়ান প্রদেশের কালায়ান দ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণ হারিয়েছে অন্তত 3 জন। বেনগেট প্রদেশে ভূমিধসে 1 জন, লাও ইউনিয়নে নদীতে পড়ে 1 জন এবং কাগায়ানে নৌকা ডুবে 1 জেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। প্রবল শক্তি নিয়ে আঘাত হানার পর দুর্যোগ মোকাবিলা সংস্থা সহ সব সরকারি সংস্থাকে তৎপর থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। এদিকে টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কয়েকটি শহরে। এমন পরিস্থিতির জন্য সরকারের বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন স্থানীয় এক দোকানদার এডুয়ার্দো পুনো। এটা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ার ফলাফল। দেখাই যাচ্ছে কত বড় বন্যা হয়েছে। যদি প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন হতো তাহলে এমন পরিস্থিতি হতো না। এদিকে রাগাসা মোকাবিলায় চায়নার উপকূলীয় অঞ্চলগুলোতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ঘূর্ণিঝড়টি চায়নার গুয়াংডং প্রদেশ ও হংকং এবং তাইওয়ানে সরাসরি প্রভাব ফেলতে পারে। মঙ্গলবার চায়নার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সতর্কতা হিসেবে মাছ ধরার নৌকা ও জাহাজ ফিরিয়ে আনা হয়েছে। বন্ধ করা হয়েছে ট্রেন ও ফ্লাইট চলাচল। গুয়াংডং প্রদেশ থেকে প্রায় 400,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাগাসার সম্ভাব্য তাণ্ডব মোকাবিলায় হংকংয়ের মানুষ ইতিমধ্যেই বাজারে ভিড় জমাচ্ছেন। পানির বোতল, মাংস ও রেডিমেড নুডলসের শেলফ ফাঁকা। অনেকে দোকান দুদিন বন্ধ থাকার আশঙ্কায় আগে ভাগে সংগ্রহ করছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। ক্ষয়ক্ষতি কমাতে অনেকে বালির বস্তা দিয়ে দোকানের সামনে তৈরি করছে বাঁধ। স্থানীয় রেস্টুরেন্ট মালিক ও
ওয়ং চিপো বলেন তিনি তার প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করছেন। আমি চিন্তিত। আমি চেষ্টা করছি যতটা সম্ভব ক্ষতি কমানোর। আমি 40 বছর ধরে এখানে আছি। আমি জানি কোন টাইফুন কতটা শক্তিশালী। বিশেষজ্ঞরা জানিয়েছেন উচ্চ জোয়ারের কারণে এখানে পানির উচ্চতা প্রায় 4 মিটার পর্যন্ত উঠতে পারে। বাতাসের গতি বেশি হওয়ার কারণে টাইফুনটি অবশ্যই শক্তিশালী হবে। এজন্য আমরা চিন্তিত। ঘন্টায় 220 কিলোমিটার বেগে ধেয়ে আসা এই ঘূর্ণিঝড় গুয়াংডং উপকূলে বুধবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আঘাত হানতে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।